এই স্নেহ পদার্থ দুটি উপাদানের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং অপরটি হচ্ছে গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল স্নেহ জাতীয় পদার্থকে তৈরি করে। আমরা যখন স্নেহ জাতীয় পদার্থ খাই তখন এটা পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়ে যায়। আর তোমরা তো সপ্তম শ্রেণীতে পড়েছো একটা হচ্ছে মানবদেহের পরিপাকতন্ত্র, তো এখানে ক্ষুদ্রান্ত একটা অংশ ছিল, তোমরা এটা জানো। তো এখানে আমরা যখন স্নেহ জাতীয় পদার্থকে উপাদানকে খাদ্য হিসেবে গ্রহণ করি তখন এই হচ্ছে ক্ষুদ্রান্তের ভেতরে যে ভিলাই আছে এই ভিলাইয়ের লসিকা নালীটা স্নেহ পদার্থকে কি করে শোষিত করে, ঠিক আছে। তো এই স্নেহ পদার্থ বলা হয় যে সেই স্নেহ জাতীয় চর্বি 20 ধরনের চর্বি জাতীয় অ্যাসিড নিয়ে স্নেহ পদার্থ তৈরি হয়। কয় ধরনের বললাম? 20 ধরনের চর্বি জাতীয় অ্যাসিড নিয়ে স্নেহ পদার্থ তৈরি হয়। এই চর্বি জাতীয় অ্যাসিডগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আর একটা হচ্ছে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড, ঠিক আছে। তো এই অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সম্পৃক্ত অ্যাসিড আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আমরা কোন কোন উপাদান থেকে পাবো, সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আমরা কোন কোন উপাদান থেকে পাবো, এখন আমরা সেটা জানবো। আমরা জানি যে আমাদের যকৃতে চর্বি জাতীয় অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু এই চর্বি জাতীয় অ্যাসিডের পরিমাণটা খুবই কম, যকৃতে যতটুকু উৎপন্ন হয় সেটা খুবই কম। তো এই চর্বি জাতীয় অ্যাসিড আমাদেরকে আমাদের খাদ্য তালিকায় যে খাবারগুলো রাখি সেগুলো থেকে আমাদেরকে হচ্ছে গ্রহণ করতে হয়। তো আমরা যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড যেগুলোকে আমরা বলি আমাদের দেহের জন্য উপকারী, এই চর্বি জাতীয় অ্যাসিডগুলো আমরা মূলত উদ্ভিজ্জ তেল থেকে পেয়ে থাকি। বলা হয়ে থাকে যে যে সকল স্নেহ জাতীয় খাদ্যে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডের পরিমাণ বেশি, ঠিক আছে, তাকে বলা হয় অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড। তো এইগুলো হচ্ছে আমাদের দেহের জন্য উপকারী। যেমন ধরো এখানে আমি নিয়ে এসেছি সয়াবিন তেল, এই সয়াবিন তেল আমাদের দেহের জন্য একটি অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড এবং এটি আমাদের দেহের জন্য উপকারী, ঠিক আছে। এরকম সয়াবিন তেলের মতো হচ্ছে তোমরা হচ্ছে তিলের তেল, ভুট্টার তেল, এখানে আমি কিছু বীজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে সানফ্লাওয়ারের বীজ অর্থাৎ সূর্যমুখীর বীজ। তোমাদেরকে দেখালে হয়তো তোমরা চিনতে পারবে, এই যে সূর্যমুখীর ফুল থেকে এরকম ধরনের বীজ হয় এবং এখান থেকে তেল পাওয়া যায়, যেটাকে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বলে এবং যেটা আমাদের দেহের জন্য উপকারী। এই অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড আমাদের মানে খাবারকে অনেক টেস্টি করে এবং এগুলোকে আমাদের খেতে ভালো লাগে। যেমন ধরো মেয়োনিজ, সালাড ড্রেসিং, ঠিক আছে, তিলের আচার, হ্যাঁ, ইত্যাদি। তো এরপরে বলা হচ্ছে যে যে সকল খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাদেরকে স্নেহবহুল খাদ্য বলে, অর্থাৎ সেখানে স্নেহের পরিমাণ অতিরিক্ত বেশি থাকে। যেমন ধরো মাখন, তারপরে হচ্ছে এই যে বাদাম, চীনাবাদাম, এরকম ধরনের বাদাম আমরা সবাই দেখি, আমরা খাই। তারপরে হচ্ছে চকলেট, এরকম হচ্ছে উপাদানগুলোতে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিডের পরিমাণটা অনেক বেশি। তো এই সম্পৃক্ত অ্যাসিড এবং অসম্পৃক্ত অ্যাসিডের মধ্যে অসম্পৃক্ত অ্যাসিডটাই আমাদের জন্য বেশি উপকারী, ঠিক আছে। তো আমাদের প্রতিদিনের যে খাদ্য তালিকা, এই খাদ্য তালিকার অন্তত মানে 20 থেকে 30% শক্তি এই স্নেহ জাতীয় খাবার থেকে খাওয়া আমাদের দেহে নেওয়া উচিত। তো আমাদের খাদ্য তালিকায় এই জন্য স্নেহ জাতীয় খাদ্য বেশি পরিমাণে রাখতে হবে, খুব পরিমাণ অনেক বেশি না, কিন্তু যে 20 থেকে 30% শক্তি পাই একটু পরিমাণ অবশ্যই রাখতে হবে। এই স্নেহ জাতীয় খাদ্যের যদি অভাব হয় আমাদের খাদ্য তালিকায় তাহলে যেটা দেখা যায় যে স্নেহ জাতীয় খাদ্যের অভাব হলে আমাদের স্কিনটা খসখসে হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, মানে ড্রাই দেখা যায়। হাত দিয়ে এরকম স্ক্র্যাচ করলে হাতে সাদা দাগ পড়ে যাচ্ছে, ইভেন সেটা গরমের দিনও তখন বুঝতে হবে যে আমাদের দেহে স্নেহ পদার্থের পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে। এছাড়াও ছোট শিশুদের যদি স্নেহ পদার্থের পরিমাণ কমে তাহলে তাদের হচ্ছে একজিমা হয়, হ্যাঁ। বড়দের যদি স্নেহ পদার্থের পরিমাণ কমে যায় দেহে তাহলে তাদের যেটা হতে পারে সেটা হচ্ছে চর্মরোগ সৃষ্টি হতে পারে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্যালোরি মূল্য কিভাবে বের করতে হয়, কোন খাবার থেকে কতটুকু ক্যালোরি পাওয়া যায়। এর আগে আমরা শর্করায় করেছি যে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, আবার 1 গ্রাম প্রোটিন বা আমিষ থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, অর্থাৎ 1 গ্রাম শর্করা
করা উচিত। আমরা জানি যে 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি, অর্থাৎ 1000 ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি। তো এই 1000 যে বলছি আমি যে 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি, এই কিলো ক্যালোরির পরিমাণটাই কিন্তু মানুষের বয়স ভেদে, ওজন ভেদে এবং উচ্চতা ভেদে ভিন্ন হতে পারে, পরিশ্রমের ধরন ভেদে ভিন্ন হতে পারে। তো আমরা যখন দেখি যে আমাদের দেহে যে শক্তি, আমাদের যে আমরা যে যেমন ধরো যে আমাদের দেহের যে বিপাকের কাজগুলো হয়, যেমন হচ্ছে পরিপাক, শ্বসন, রক্ত সংবহন, এই যে বিপাকের কাজগুলো হয়, তো এই কাজগুলোর জন্য এবং অন্যান্য কাজের জন্য বলছে যে আমাদের দেহে দুইভাবে শক্তি ব্যয় হয়। একটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাকে, এবং আরেকটা হচ্ছে পরিশ্রমের কাজে। একটা হচ্ছে মৌল বিপাকের জন্য, আরেকটা হচ্ছে পরিশ্রমের কাজের জন্য। তো মৌল বিপাক কি? মৌল বিপাক কাকে বলে? মৌল বিপাক হচ্ছে যে আমাদের বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তিটার প্রয়োজন, ইন্টারনাল শক্তির প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে মৌল বিপাক। মৌল বিপাক একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 1 মার্কের প্রশ্ন হিসেবে আসে। মৌল বিপাক কি? হ্যাঁ, মৌল বিপাক হচ্ছে বিপাক ক্রিয়া চালানোর জন্য যে শক্তির প্রয়োজন তাকে বলা হয় মৌল বিপাক। এবং বলছে পরিশ্রমের কাজ, আমরা যখন কোনো হার্ডওয়ার্ক করি, কোনো পরিশ্রম করি, তখন কিন্তু আমাদের শক্তি ব্যয় হয়। হ্যাঁ, এখন একজন মানে লোকের দৈনিক কি পরিমাণ শক্তির দরকার, এটা হচ্ছে প্রধানত কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে, 3টি বিষয়ের উপরে নির্ভর করে। এটা একটা হচ্ছে মৌল বিপাক, একটা হচ্ছে দৈহিক পরিশ্রম, এবং আরেকটা হচ্ছে খাদ্যের প্রভাব। তো এখানে আমরা মৌল বিপাক দেখলাম যে মৌল বিপাক হচ্ছে আমাদের দেহের অভ্যন্তরীণ বিপাক ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য যে কাজ, সেটা মৌল বিপাক। দৈহিক পরিশ্রম কি, যেমন পরিশ্রম করে, যেমন তোমাদের বয়সী মানে স্টুডেন্ট, তোমরা হচ্ছে পড়াশোনা করো, হ্যাঁ, বাসার অল্প কিছু কাজ করো, কিন্তু তোমাদের বয়সী অনেক মানুষ আছে যারা আবার কিন্তু পরিশ্রমের কাজ করে, যেমন রিক্সা চালায়, হ্যাঁ, কোনো দোকানে থাকে, তারপরে হচ্ছে কলকারখানায় কাজ করে। তাদের কিন্তু আবার তখন খাদ্যর যে প্রভাব, অর্থাৎ তাদের যে খাদ্যের স্নেহ পদার্থের পরিমাণ, সেটা কিন্তু তখন তোমার এবং তার সমান হলে হবে না। তার পরিশ্রমের ধরনের উপরে তার খাদ্যের পরিমাণটা কমাতে হবে কিংবা বাড়াতে হবে। তো আমরা আমাদের যে খাদ্য তালিকা, এই খাদ্য তালিকায় যদি আমরা স্নেহ পদার্থ সঠিক পরিমাণে না গ্রহণ করে থাকি, তাহলে দেখা যায় যে স্নেহ পদার্থে যে দ্রবণীয় বিভিন্ন ভিটামিন রয়েছে, সেগুলোরও অভাব দেখা যায়। এর ফলে আমাদের নানা ধরনের আমরা অসুখে আক্রান্ত হতে পারি, এবং হচ্ছে আমাদের শরীর খারাপ হতে থাকে। এই কারণে আমাদের প্রত্যেকটি খাদ্য উপাদানই সঠিক পরিমাণে আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যে টপিকসটা করবো সেটা হচ্ছে পার্ট 6 এর খাদ্যপ্রাণ বা ভিটামিন। ভিটামিন অবশ্যই আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আমরা খাবারের সময় নিশ্চয়ই আমাদেরকে বারবার বলে যে এই খাবারটা খাও, এটাতে ভিটামিন আছে, কিংবা শাক খাও, কিংবা সবজি, ফল, ঠিক আছে, আমরা না খেতে চাইলে আমাদেরকে বারবার বলে যে ভিটামিন আছে। হ্যাঁ, ভিটামিন আসলে আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিটামিন শর্করা, আমিষ বা স্নেহজাতীয় পদার্থের মতো সরাসরি আমাদের দেহের গঠন প্রক্রিয়ায় যদিও অংশগ্রহণ করে না, কিন্তু ভিটামিন কিন্তু সবসময় আমাদের দেহের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ থেকে আমাদেরকে কি করে? রোগ প্রতিরোধ করে আমাদের দেহকে সুস্থ এবং সবল রাখে। তো ভিটামিন বা খাদ্যপ্রাণ বলতে আমরা কি বুঝি? ভিটামিন বা খাদ্যপ্রাণ হচ্ছে সেই সকল জৈব রাসায়নিক উপাদান, অবশ্যই জৈব রাসায়নিক উপাদান, যা আমাদের দেহে খুব সামান্য পরিমাণে উপস্থিত থেকে আমাদের দেহে কি করে? গঠন করে, ক্ষয়পূরণ করে, এবং আমাদেরকে রোগ প্রতিরোধ থেকে রোগ প্রতিরোধ করে, আমাদের দেহে রোগ প্রতিরোধ করে। ঠিক আছে, এবং আমাদের এটা সরাসরি কোনো শরীরের শারীরিক কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ না করলেও এটা হচ্ছে পরোক্ষভাবে আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে। তো এই ভিটামিন হচ্ছে, আমরা ভিটামিন পড়বো, আমরা ভিটামিনের প্রকারভেদ করবো। আমরা আমাদের পাঠ্য বইয়ে দেখবো যে ভিটামিন মূলত 2 ধরনের ভিটামিন আছে। ঠিক আছে, এমনিতে তোমরা তো ভিটামিনের প্রকারভেদ যদি বলি আলাদা আলাদাভাবে, যে আমরা ভিটামিন এ পড়েছি, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে, এই 6 ধরনের ভিটামিন পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা এই 6 ধরনের ভিটামিনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো এই 6 ধরনের ভিটামিনকে আবার 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তো স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন অর্থাৎ এই সকল ভিটামিন হচ্ছে, তোমার যদি আগে পড়ানো স্নেহ পদার্থ, অর্থাৎ তোমার দেহে যদি স্নেহ পদার্থের অভাব হয় বা তোমার দেহে যদি স্নেহ পদার্থের ঘাটতি থাকে, তাহলে এই সকল ভিটামিন ধরনের খাবার খেলেও কিন্তু সেগুলো কি হবে না? দ্রবণীয় হবে না, ফলে তুমি কোনো উপকারও পাবে না। তাই স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই 4 ধরনের ভিটামিন স্নেহ পদার্থে কি হয়? দ্রবণীয়
এ বলেছি, সি বলেছি, ডি বলেছি, ই বলেছি, কে বলেছি, এগুলোকে কমপ্লেক্স বলি। তো ভিটামিন বি কে কেন কমপ্লেক্স বললাম এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। অনেকগুলো ভিটামিনের সমন্বয়ে গঠিত বলে এটাকে কমপ্লেক্স বলা হয়। তো এই যে ভিটামিন যেটা আমাদের শরীরের জন্য এত বেশি উপকারী, তো এই ভিটামিনগুলোকে আমরা আসলে কিভাবে পাবো? আমাদের ডেইলি ফুড যে আমরা গ্রহণ করি সেগুলো থেকে আসলে কত ধরনের ভিটামিন থাকে। ভিটামিনের উৎস সম্পর্কে বলছি, দেখো যেগুলো থেকে ভিটামিন আমরা বেশি পাই সেগুলো হচ্ছে অবশ্যই গাছের সবুজ পাতা, যেগুলোকে আমরা শাক হিসেবে খাই, তারপরে কচি ডগা, ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে সবুজ এবং হলুদ যে সকল সবজি পাই, বেশিরভাগ সবজি আমাদের সবুজ, এছাড়াও কিছু কিছু হলুদ সবজি আছে যেমন মিষ্টি কুমড়া, খুবই ভিটামিন সমৃদ্ধ। এবং মিষ্টি কুমড়া কিন্তু খুব টেস্টিও, তাই মিষ্টি কুমড়া খেতে আমাদের ভালো লাগে। মিষ্টি কুমড়া আর হচ্ছে অর্থাৎ হলুদ ও সবুজ সবজি, এছাড়া বিভিন্ন ধরনের ফল এবং বীজ থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন খেতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে বাসায় সবজি হিসেবে খাওয়ার জন্য কিন্তু মিষ্টি কুমড়া আসে। এই মিষ্টি কুমড়াতে দেখবা যে মিষ্টি কুমড়ার ভেতরে অর্থাৎ এক সারি মিষ্টি কুমড়া যদি সম্পূর্ণ মিষ্টি কুমড়া আনা হয়, তোমরা দেখবা যে মিষ্টি কুমড়ার ভেতরে বীজগুলো থাকে। এই বীজগুলোকে আলাদাভাবে কিন্তু ফেলে না দিয়ে খাওয়া যায় এবং মিষ্টি কুমড়ার বীজ ভিটামিনের অন্যতম উৎস। একইভাবে শিমের বীজ, তারপরে হচ্ছে ছোলা, এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন পেয়ে থাকি। তো আমরা যে শাকসবজি খেতে অনেকেই পছন্দ করি না, তো আমরা কিন্তু আসলে ভিটামিন থেকে বঞ্চিত হই। হ্যাঁ, আমাদেরকে ভিটামিন, আমাদের খাদ্য তালিকায় ভিটামিন রাখতেই হবে। তোমরা জানো যে ভিটামিন, আমি যে 6টা ভিটামিনের নাম বললাম তোমাদেরকে, এ বি সি ডি ই এবং কে, এই সবগুলো ভিটামিন কিন্তু আমাদের দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং প্রত্যেকটার অভাবে, অর্থাৎ এদের যদি অভাব হয়, অর্থাৎ সঠিক পরিমাণে তোমার খাদ্য তালিকায় যদি এই ভিটামিন না থাকে, তাহলে কিন্তু তুমি ভিটামিন ওয়াইজ বিভিন্ন ধরনের রোগের সম্মুখীন হবে। আমরা নেক্সট ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে এই আলোচনাগুলো আমাদের থাকবে। আজকে আমাদের এতটুকুই পড়া। এই পড়ার মধ্যে তোমাদের একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, তাই না? এই পাঠ থেকে তোমরা যে অংশগুলো করতে পারো বা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে পারো তা হচ্ছে স্নেহ পদার্থ কি কি উপাদান দ্বারা গঠিত, স্নেহ পদার্থকে কেন শক্তি উৎপাদনকারী উপাদান বলা হয়, ঠিক আছে, স্নেহ পদার্থকে ভাঙলে কি কি পাওয়া যায়, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল কোথায় থেকে উৎপন্ন হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পরিপাক হয় কিভাবে, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারল বা চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে কি কি রোগের লক্ষণ দেখা যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে যকৃতে কি উৎপন্ন হয়, কতটুকু উৎপন্ন হয়, এছাড়াও তোমরা বলতে পারো মৌল বিপাক কাকে বলে, ঠিক আছে, কোনো খাদ্যের ক্যালোরি মূল্য বের করার জন্য কোন কোন খাদ্য উপাদানের উপরে বা কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল, হ্যাঁ, একজন মানুষের আসলে যে দৈনিক শক্তির দরকার তা কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে, বিষয়গুলো কি কি, তারপরে 1 গ্রাম শর্করা, 1 গ্রাম আমিষ, 1 গ্রাম স্নেহ থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ইত্যাদি। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা দেখবে নৈতিক প্রশ্ন হিসেবে, জ্ঞানমূলক উদাহরণ প্রশ্ন হিসেবে এই প্রশ্নগুলো আসে। এছাড়াও ভিটামিন কাকে বলে, ঠিক আছে, ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি, ভিটামিনের উৎস কি, এই প্রশ্নগুলো তোমরা সবাই শিখবে। নেক্সট ডে যখন আমি পাঠ ভিত্তিক পরীক্ষা নিব তখন এই প্রশ্নগুলো সেটাতে অন্তর্ভুক্ত থাকবে। এই কারণে প্রশ্নের উত্তরগুলো সবাই শিখবে। সবাই ভালো থাকবে। সঠিক, এখন যেহেতু খাদ্যের উপাদানের অধ্যয়ন করছো এবং খাদ্য উপাদানগুলো তুমি বুঝতে পারছো যে কোনটা তোমার দেহে কতটুকু দরকার, কি পরিমাণ দরকার, তোমার না খেলে কি ক্ষতি হবে, তাই আমি আশা করবো যে প্রত্যেকের খাদ্য তালিকা সঠিকভাবে নির্বাচন করবা এবং পরিমিত পরিমাণে খাবার খাওয়া এবং যতটুকু যে খাদ্য উপাদান তোমার দেহের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবা। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ।